গাজায় গণহত্যার বিক্ষোভের ভাঙচুরের ঘটনায় আটক ৪৯। আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মব জাস্টিসে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি, মন্তব্য বিএনপি নেতাদের। নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে সুইডিশ কোম্পানির চুক্তি সই, মার্কিন পণ্যের শুল্ক ছাড় বাংলাদেশের জন্য ইতিবাচক। জুলাই আগস্টের গণহত্যার বিচার নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে নিতে চায় না ট্রাইব্যুনাল। ৩ পুলিশ কর্মকর্তাকে ১৫ এপ্রিল হাজিরের নির্দেশ। ফরিদপুরের বাখুন্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাস খাদে, নিহত ৭, আহত ২৯। এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ১০ এপ্রিল, জানালেন ফারুকী। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শম্পা বিশ্বাস। বাটা কেএফসি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হয়। হামলা ও লুটপাটে জড়িত বাকিদেরও আটকের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে দেশজুড়ে পালিত হয় বিক্ষোভ ও সমাবেশ। তবে দেশের বেশ কিছু স্থানে ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান সন্দেহে হামলা চালানো হয়। ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটে। খুলনায় বাটা শোরুম ও কেএফসি ফুডকোর্টে হামলার ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ ঘটনায় এরই মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ছবি ও ভিডিও দেখে ৩১ জনকে আটক করেছে পুলিশ। চলছে মামলা দায়েরের প্রস্তুতি। এসব হামলা ও লুটপাটে জড়িত বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের। সিলেটেও গতকাল বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলি পণ্য আখ্যা দিয়ে কেএফসি ও বাটার শোরুমে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে রাতভর সাঁড়াশি অভিযানে এসব হামলায় জড়িত ১৪ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর আদালতে নেয়ার কথা রয়েছে। এদিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মিছিল শেষে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে রাতেই ৪ জনকে আটক করে পুলিশ। পরে এক দোকানির করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আসামিদের সকালে আদালতে পাঠানো হয়। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করা হবে। সাদাত শাহেদ, এখন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশের কয়েকটি জেলায়। স্লোগানে, বক্তৃতায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা। ইসরায়েলি পণ্য বয়কট সহ গণহত্যা বন্ধে মুসলিম বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংহতি জানিয়েছে শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ। খুলনায় প্রতিবাদে নামে ছাত্র সমাজ। মঙ্গলবার বেলা ১২টার পর থেকে নগরীর শিববাড়ি মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা ও বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। এ সময় প্লেকার্ড হাতে নিয়ে ইসরায়েলি পণ্য বর্জন, ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনার বিচার দাবিসহ স্লোগান দেন তারা। এদিকে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার দুপুরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের মূল গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা। এ সময় সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কর্মী সমর্থকরা এতে অংশ নেয়। অপরদিকে একই দাবিতে মিছিল, মানববন্ধন কর্মসূচি করেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁসির দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সুরাইয়া আক্তার, এখন। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের মোড়লদের দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ জানাবে বিএনপি। তবে প্রতিবাদের নামে দেশে কেউ যেন মব সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, দলটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলকে। বিস্তারিত প্রতিবেদনে। গাজা ও রাফায় চলমান গণহত্যার প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকে রাজু ভাস্কর্যমুখী ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল। দুপুরে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মুসলিমদের পক্ষে শুরু হয় প্রতিবাদী স্লোগান। হাতে দেশের জাতীয় পতাকার পাশাপাশি ছিল ফিলিস্তিনের পতাকাও। কণ্ঠে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা। তাদের চাওয়া দ্রুত বন্ধ করা হোক বর্বরচিত গণহত্যা। মুসলিম বিশ্বের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর যে একটা জোর প্রতিবাদ সেটাও আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা শুরুতে প্রতিবাদ জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে গাজার পক্ষে থাকার আহ্বান জানান। নারী ও শিশুদের অন্যায়ভাবে হত্যাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন। সে সাথে প্রতিবাদ করতে গিয়ে মব জাস্টিস থেকে দূরে থাকার আহ্বান জানান। শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। গণহত্যা, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান। সে সাথে মুসলিম বিশ্বের মোড়লদের প্রতি ব্যবস্থা নেয়ার জোরালো দাবি জানান। কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মাত্রায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস, স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করব, কিন্তু কারো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা নয়। আজকের কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে। যে ইসরায়েলকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। এর আগে আলাদা কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু বলেন, মানবতা বিরোধী যে কোনো দেশ জাতির বিরুদ্ধে বাংলাদেশ সবসময় অবস্থান নেবে। ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে যারা বিভিন্ন প্রতিষ্ঠান লুটপাট করছে তারা মানবতার পক্ষে অবস্থানকে কলঙ্কিত করছে বলেও মন্তব্য করেন তিনি। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যে কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। যারা করেছে তারা মানবতার কলঙ্ক। সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। শীঘ্রই গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপি সারা দেশে বৃহৎ কর্মসূচি ঘোষণা করার কথা জানানো হয়। তথাকথিত অভিযোগের নামে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। শিশুদের জন্য গাজা উপত্যকাকে যেন জাহান নামে পরিণত করেছে ইসরায়েল। বোমা হামলায় কেউ প্রাণ হারাচ্ছে মায়ের গর্ভেই, কোনো শিশু আবার হাত পা হারিয়ে সারা জীবনের জন্য হয়ে যাচ্ছে পঙ্গু। অথচ তারা জানেও না কেন ইসরায়েলের বর্বরতা চলছে তাদের জন্মভূমিতে। হামলা আতঙ্কের সঙ্গে এক টুকরো রুটির জন্য প্রতিদিন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে গাজার অবুঝ শিশুদের। আরও জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম।
পৃথিবীর আলো দেখতে না পাওয়া এক শিশুর জামাকাপড় বুকে জড়িয়ে কাঁদছেন ফিলিস্তিনের হামিম আল রিফি। কিছুক্ষণ আগেই ধ্বংসস্তূপ থেকে বের করেছেন এই পোশাক। চারপাশে ধ্বংসস্তূপ ঘিরে গাজা শহরের দার আল আকরাম স্কুল ভবনের আশ্রয় কেন্দ্রে 9 মাসের অন্তঃসত্ত্বা বোন আর মাকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু ইসরায়েলি হামলায় শেষ হয়ে গেছে সব। কোথায় আশ্রয় নেবেন জানা নেই তার। فجأة قاعد بأمان الله تحس حالك عايش في أهوال يوم القيامة، يعني مشاهد مخيفة جدا. أنت هي شايف الدمار المدرسة كلها نزلوها بالكامل. ধ্বংসস্তূপের মাঝেই খেলতে থাকা 6 বছর বয়সী শিশু ঘাদা দাবেবেজ ইসরায়েলের বর্বর হামলার শিকার হয়েছে কিছু বুঝে ওঠার আগেই। আঘাতের কারণে তার ডান হাতটি কেটে ফেলতে হয়েছে। বাবা আহমেদ দাবেবেজ অপেক্ষা করছেন কখন সীমান্ত খুলে দেওয়া হবে আর চিকিৎসা শুরু হবে মেয়ের। لعيدها حتى يكون التعامل معها زي كأي طفلة، وهذا انتم عارفين يعني طفلة في بداية مقتبل العمر. শিশুদের জন্য এভাবেই গাজাকে পুরোপুরি নরকে পরিণত করেছে ইসরায়েল। যারা হয়তো জানেও না ঠিক কী কারণে তাদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি বাহিনী। স্কুলে খেলতে থাকা অবস্থায় শিশুদের ওপর নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে তারা। কারো প্রাণ যাচ্ছে, কেউ হয়ে যাচ্ছে চিরদিনের জন্য পঙ্গু। যেন গোটা প্রজন্মকে নিশ্চিহ্ন করে দিতেই উপত্যকায় নতুন উদ্যমে আগ্রাসন শুরু করেছে আইডিএফ। হৃদয় ভেঙে দেওয়ার মতো সীমাহীন এমন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে গাজার নিষ্পাপ শিশুরা, যারা জানেও না কিসের জন্য তাদের জন্মভূমিতে হামলা হচ্ছে। প্রতিটি ঘন্টা হামলা আতঙ্কে পার করে খাবারের জন্যও রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাদের। পেটের দায়ে একটা রুটি আর এক বাটি ডালের জন্য এই হুড়োহুড়ি উপত্যকার নিত্যদিনের ঘটনা। কারণ ইসরায়েল গাজায় ত্রাণও প্রবেশ করতে দিচ্ছে না। ما ضلش شيء، اخذوا البيوت، اخذوا الامان، اخذوا الصحه، اخذوا السلام، حتى الاكل اطفالنا مش قادرين ياكلوه، شربة الميه نظيفه مش قادرين نشربها. زي ما انتم شايفين هاي الناس، حتى في ناس اخذت وناس مش طالع لها، اعداد كبيره بتيجي على বাস্তুচ্যুত বাসিন্দারা বলছেন গাজাকে মরুভূমিতে পরিণত করেছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র। সারা বিশ্বের চোখের সামনে প্রতিদিনই ধ্বংস হচ্ছে গাজা। বেনিয়ামিন নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প মুদ্রার এপিঠ-ওপিঠ। দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে গাজায় নির্মমতা আরও বাড়বে, কিন্তু ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাতের পরিকল্পনা সফল হবে না। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছে 36 সদস্যের বিনিয়োগকারী দল। পরিদর্শন শেষে বিনিয়োগে আগ্রহের কথা তুলে ধরেন তারা। এছাড়া 10,000 বর্গফুটের একটি প্লট নেয়ার বিষয়ে বেজার সাথে চুক্তি করে সুইডিশ কোম্পানি নিলর্ন। এখন পর্যন্ত এই অর্থনৈতিক অঞ্চলে $200 মিলিয়ন এসেছে, যা সম্মেলনের পর আরও বাড়বে বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আরও জানাচ্ছেন মুনাফ রশিদ। গত এক দশকে প্রায় 100টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 97টি অনুমোদন দেয়া হয়। এর মধ্যে 68টি গড়ে তোলার কথা সরকারের, বাকিগুলো বেসরকারি খাতের। 2041 সালের মধ্যে এগুলো গড়ে তোলার প্রাথমিক সময়সীমা নির্ধারণ করা হলেও গেল এক দশকে মাত্র 10টি অর্থনৈতিক অঞ্চল পুরোপুরিভাবে চালু হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতনের পর এসব অঞ্চলগুলো নিয়ে তৈরি হয় সংশয়। সে সংশয় দূর করতে এগিয়ে আসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়াতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলন। পাশাপাশি বিনিয়োগকারীদের নিয়ে পরিদর্শন করা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সম্মেলনের দ্বিতীয় দিনে চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের 36 সদস্যের একটি বিনিয়োগকারী দল নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে, যেখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে 10,000 বর্গফুটের একটি প্লট নেয়ার বিষয়ে বেজার সাথে চুক্তি করে সুইডিশ কোম্পানি নিলর্ন। বিশ্বজুড়ে চ্যালেঞ্জ চলমান প্রক্রিয়া এবং বাংলাদেশের বাইরে নয়, এবং বাংলাদেশ এই চ্যালেঞ্জকে মাথায় রেখেই সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইনভেস্ট করেছে, এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রয়েছে 120 বছরের ঐতিহ্য। এই অর্থনৈতিক অঞ্চল ও এখানে অবস্থিত একটি মাত্র কারখানা পরিদর্শন শেষে অভিজ্ঞতার কথা জানান বিদেশি বিনিয়োগকারীরা, যেখানে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী বিনিয়োগকারীরাও। এখন এই অংশে আপাতত বিভিন্ন ইনভেস্টর দেশি বিদেশি তারা আসছেন এবং তারা তাদের কোম্পানি এস্টাবলিশ করছেন। তো সোফার আমার জানা মতে যে এখানে প্রায় 12টা দেশের 45 পার্টিসিপেন্টস এখানে আসছেন। And we are the first one to start manufacturing the visas.
and we plan to grow, and we plan to invest further as the country grows, and we will be there to support the economy. বিনিয়োগকারীদের নিয়ে 2 ঘন্টা পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখন পর্যন্ত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $200 মিলিয়ন বিনিয়োগ এসেছে, আর বিনিয়োগ সম্মেলনের পর এ পরিমাণ আরও বাড়বে। এর আগে 8টা কোম্পানির সাথে এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল। আজকে আরেকটা হয়েছে, আপনারা দেখেছেন। 4টা ফ্যাক্টরি, একটা আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। বিএসইজেডে এখন পর্যন্ত 9টি কোম্পানির সাথে চুক্তি হয়েছে, যার মধ্যে একটি কারখানা চালু হয়েছে। নারায়ণগঞ্জের 2500-এর 1000 একরের এই স্পেশাল ইকোনমিক জোনে 36,000 স্কোয়ার ফিটের মাত্র একটি কারখানা রয়েছে, বাকি জমিগুলো ফাঁকা পড়ে রয়েছে। বাংলাদেশে এমন প্রায় 100টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেখানে এমন অনেক জমি ফাঁকা পড়ে রয়েছে, গেল কয়েক বছর ধরে যেখানে বিনিয়োগ দেখা যায়নি। অবকাঠামোগত, বিদ্যুৎ, জ্বালানির সমস্যা সবসময় লেগেই রয়েছে। বিডা বলছে 100টি নয়, এখন 5 থেকে 10টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণ থাকবে। সে লক্ষ্যেই বিনিয়োগকারীদেরকে অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখাচ্ছেন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। পাল্টা শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো চিঠির বিষয়ে এখনও কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। নতুন করে 100 মার্কিন পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় বাংলাদেশ লাভবান হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশে, এতে উভয় পক্ষ লাভবান হবে। চাইনিজ তারা যে রিটারেটরি যে ট্যারিফ ঘোষণা করেছে, ওনারা আবার আরও 50% দিতে পারেন। সেই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। আমরা এগুলো নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। ওখান থেকে কোনো রিপ্লাই এখন পর্যন্ত আসেনি? না, এখনো কোনো। মোট কথা আমরা রেসপন্ড করেছি পজিটিভলি। আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করবো, তারাও কোপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করা তা না, আমাদের সেটা আমরা তুলে ধরেছি। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। ঈদের দীর্ঘ ছুটি শেষে শুরু হয়েছে অফিস আদালত, তবে এখনও বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এতে চাপ বেড়েছে মহাসড়ক ও ফেরিঘাটে। সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে রাজধানীমুখী টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ছিল কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ। মহাসড়কের নগর জলফই, রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভিড় ছিল বেশি। কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না যানবাহন, আছে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও। এদিকে পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট দিয়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। পরিবহন সংকটের সুযোগে ঘাট এলাকায় পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে হয়েছি, গাড়ি ঘোড়া পাইতেছি না, ভাড়া যাও বেশি যাইতেছে। মানিকগঞ্জ থেকে সাপার যাবো, ডাইরেক্ট বাস পাচ্ছি না, লোকাল বাস। ভাড়া বেশি চাইতেছে, এখন বাচ্চা নিয়ে ভোগান্তিতে পড়ছি। হাউস বিল্ডিং নামো গাড়ি পাচ্ছি না, আর ভাড়া চাইতেছে 3 গুণ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা কি নামে হবে তা সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তা জানা যাবে শীঘ্রই। দুপুরে সচিবালয়ে এ নিয়ে এক বৈঠক শেষে কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৈশাখ উদযাপন এবার আগের তুলনায় অনেক অংশগ্রহণমূলক হবে বলে জানান তিনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বৈশাখ ঘিরে এবার কোনো নিরাপত্তার শঙ্কা নেই। আরও জানাচ্ছেন আজহার লিমন। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলা নববর্ষ কী করে উদযাপন করা হবে তা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এবারের বর্ষবরণের আয়োজন হবে আরও ব্যাপক, আরও অংশগ্রহণমূলক। বাঙালির পাশাপাশি আরও ২৬ জাতিগোষ্ঠী ঢাকার পহেলা বৈশাখের আয়োজনে যোগ দেবেন, এটিও জানানো হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
পহেলা বৈশাখকে সামনে রেখে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক মূলত সেই উদযাপনটি যাতে নির্বিঘ্নে করা যায় সে লক্ষ্যেই। এই বৈঠক থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে আসেন দুই উপদেষ্টা। শুরুতেই তারা বলেন, পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ব্যাপকত মানে অন্যান্য বছর থেকে এবার আরো অনেক বেশি হবে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কি কি করণীয় আমরা ওই সব ব্যাপারেই এখানে আলোচনা হয়েছে। এবং আপনাদেরকে আমি এনশিওর করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা আপনারা যেমন রোজার সময় দেখছেন ওই সময় ঠিক এইভাবেই চলবে। কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত সংস্কৃত উপদেষ্টাকে প্রশ্ন করা হয় এবারের বর্ষবরণের আয়োজনের ভিন্নতা এবং শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না তারা জানাবে। সোমবার সিলেটে বাটা ও কেএফসির শোরুমে হামলা ও লুটপাটের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। ওই ব্যাপারে যেহেতু ওইটা একটা যে ঘটনাটা ঘটছে ওইটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এইটার সাথে জড়িত। তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। না, সারা দেশে মামলা ছাড়া তো অ্যারেস্ট করা যায় নাকি? এইভাবে কি কাউকে অ্যারেস্ট করা যায় না? আর এই ধরনের ঘটনাটা আমরা ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। এই ধরনের ঘটনা রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেই। আজহার লিমন, এখন, ঢাকা। সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাক্ষাৎ হয়েছে, এটা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল, এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে, এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। আমরা ভারতীয়দের যে প্রেস রিলিজ এই বৈঠকের পর তাতে দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে একটা তাগিদ ওদের পক্ষ থেকে এসেছে গণতন্ত্র ঠিক রাখার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে বক্তব্যগুলো উত্তেজনা ছড়ায় সেটা বাংলাদেশকে পরিহার করার একটা আহ্বান সম্মত তারা জানিয়েছে। দুটো যদি একটু আমাদের পক্ষে বলেন। আচ্ছা, প্রথমত দেখুন, নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন, কারণ এই সরকার তো নিজের থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। এটা এই সরকারেরও অঙ্গীকার। কাজেই এটা যদি অন্য কেউ বলেন, এ কথা প্রায়শই উচ্চারিত হয়, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য, এক ধরনের প্রেডিক্টেবিলিটির জন্য। কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, তারা জানতে চাইতেই পারেন যে কীরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি। এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন, আমরা এটাকে সেভাবেই দেখি। আর যেটা বলছেন যে আর অন্য প্রসঙ্গটা উত্তেজনাকর, এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তা তো না। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকে হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি। জুলাই আগস্টের গণ আন্দোলনের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে চায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মানবতা বিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেশের আদালতের রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে প্রায় 5 শতাধিক আহত ও 9 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার তদন্ত চলছে। এই ঘটনার মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। 15 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নারী ও শিশু সহ 7 জন নিহত হয়েছেন। আহত অন্তত 30 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। আবারও ঝরল প্রাণ, কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। স্বজন হারানোর বেদনায় ভারী পরিবেশ, দুর্ঘটনাস্থল জুড়ে উৎসুক মানুষের ভিড়। পুলিশ জানায় গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। বেলা 11:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাখুন্ডা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 নারী সহ 5 জন। আমার মাও মৃত্যুর মুখে, কিন্তু আমার অলরেডি 2 জন মারা গেছে। আমার আব্বা মারা গেছে, আমার ছোট ভাই মারা গেছে। আহত অন্তত 32 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু সহ আরও 2 জন মারা যান। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের থানা পুলিশের টিম পাঠাই, সেখানে হাইওয়ে পুলিশ আসে, সেনাবাহিনীর টিম আসে, ফায়ার সার্ভিসের টিম আসে। সবাই মিলে যৌথভাবে আমরা ওইখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এদিকে নিহত প্রত্যেক পরিবারকে দাফন কাজের জন্য 25,000 টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কোনো দুর্ঘটনা প্রবণ এলাকায় যখন হাই স্পিডে ওভারটেকিং করতে যায়, তখন এটা চালকের যেমন দোষ, আর চালকের সাথে যাত্রী যারা থাকে তাদেরও একটা সচেতনতার বিষয় আছে। দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের। নিহত সবার বাড়ি গোপালগঞ্জ ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এখন ফরিদপুর। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে 2 পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এ সময় অন্তত 20 থেকে 25টি বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে দফায় দফায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় সম্প্রতি তেরোকান্দা গ্রামের শাহরুলের একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। এই ঘটনায় একই গ্রামের বারেকের লোকজনকে অভিযুক্ত করা হয়। এনে সোমবার রাতে সংঘর্ষে জড়ায় 2 পক্ষের লোকজন। পরে সকালে আবার দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে আহত হন অন্তত 30 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটক করা হয় 4 জনকে। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকর উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন
বদ্ধ বলে জানান তিনি। বলেন, বড় পরিসরে না হলেও পাইলট আকারে এটি বাস্তবায়ন করতে চায় কমিশন। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। We want to concretize and we want to a definite conclusion and we want to finalize a definite option for expatriate voting, and I hope this workshop, this technical workshop, will be able to really find out a appropriate solution for us, because one size fits all approach will not work here. We have to take into consideration our socio-cultural background, socio-cultural realities, political realities of this country, the education level, and also the concentration of our expertise. পরবর্তী জাতীয় নির্বাচনে সহজ প্রক্রিয়ায় সরাসরি ভোট দেওয়ার সুযোগ চান মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। ভোট দেওয়ার মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত প্রবাসীদের জন্য নির্বাচন ব্যবস্থায় দৃষ্টান্তমূলক পরিবর্তন আনবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদন। আর্থিক সচ্ছলতা ও নিরাপদ ভবিষ্যতের আশায় দেশে দেশে প্রবাস জীবন কাটাচ্ছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। তাদের পাঠানো রেমিটেন্সে ঘুরে দাঁড়িয়েছে গ্রামীণ অর্থনীতি, গতি বেড়েছে জাতীয় অর্থনীতিতেও। ভিনদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও এই রেমিটেন্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। অথচ ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত তারা। জটিল প্রক্রিয়ার বেড়াজালে পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান না তারা। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের পক্ষ থেকে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রক্সি পদ্ধতিকে। এ পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় একজন প্রবাসী দেশে তার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রতিনিধি নির্ধারণ করবেন। সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে তারা চান সহজ প্রক্রিয়ায় সরাসরি ভোট দেওয়ার সুযোগ। নির্বাচনে প্রবাসী কোটা রাখারও দাবি তাদের। আমরা যাতে প্রবাসে থেকেও বাংলাদেশের যে ভোট অধিকার আমাদের, সেই ভোট অধিকার যাতে প্রয়োগ করতে পারি, এমন একটা ব্যবস্থা যাতে করা হয়, করলে আমরা প্রবাসীরা আনন্দিত হব। প্লাস হচ্ছে আমাদের যে ভোট অধিকার সেটা আমরা প্রয়োগ করতে পারবো। আমরা অনলাইনে ব্যালটের মাধ্যমে বা ইভিএম এর মাধ্যমে যাতে আমার গণতান্ত্রিক দেশের যে আমার মূল্যবান ভোটটা এই পরিশ্রমের মাধ্যমেও আমি যাতে অ্যাম্বাসিতে যাইয়া হাইকমিশন যাইয়া আমার ভোটটা দিতে পারি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোট প্রয়োগে আগ্রহী মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীরাও ভিনদেশে অবস্থান করলেও অংশ নিতে চান নতুন সরকারের নির্বাচনে। সর্বোচ্চ নিরাপত্তার সাথে অনলাইনে ভোট সংগ্রহ করা যায় কিনা, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মহল সর্বোচ্চ দৃষ্টিপাত দিবে সে প্রত্যাশা করছি। যারা স্টুডেন্ট আছে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার কোন একটা ওয়ে যাতে তারা বের করতে পারে, এটা আসলে একটা মাইল ফলক হবে এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য। অতীতের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগে লড়াই করতে হয়েছে প্রবাসীদের। তাদের আশা এবার প্রক্রিয়া সহজ করার মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে বর্তমান অন্তর্বর্তী সরকার। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে, সেই সঙ্গে ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে বরিশালের বেলস পার্কে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর মধ্য দিয়ে আজ থেকে 18 এপ্রিল পর্যন্ত সারা দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হলো। জনসচেতনতা তৈরি করে জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন কয়েক গুণ বাড়বে বলছেন উপদেষ্টা। এছাড়া উৎপাদন বাড়লে বাজারে প্রভাব পড়বে, ফলে দাম নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি। পরে বরিশালের কীর্তনখোলা নদীতে বর্ণাঢ্য নৌ র্যালিতে অংশ নেন উপদেষ্টা ফরিদ আক্তার সহ আরো অনেকে।
অবশেষে হেড কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। 2 মাস আগে বয়কটের ডাক দেয়া 18 ফুটবলারের 13 জনই আজ অনুশীলন করেছেন। ধানমন্ডির আবাহনী মাঠে প্রায় 1.5 ঘন্টার ট্রেনিং সেশনটি ছিল ক্লোজ ডোর। এর মধ্যে আজই ক্যাম্পে যোগ দিবেন তহুরা খাতুন। বয়কটের ডাক দেয়া 18 জনের মধ্যে 4 ফুটবলার ভুটানের লিগ খেলতে দেশের বাইরে থাকলেও এশিয়ান কাপ বাছাইয়ের আগে তাদের ফেরার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামী 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এর সাথে শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো আরও একবার। গাজায় গণহত্যার বিক্ষোভে ভাঙচুরে আটক 49। আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিশৃঙ্খলায় নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি, মন্তব্য বিএনপি নেতাদের। নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে সুইডিশ কোম্পানির চুক্তি সই, মার্কিন পণ্যের শুল্ক ছাড় বাংলাদেশের জন্য ইতিবাচক। গণহত্যার বিচার নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে নিতে চায় না ট্রাইব্যুনাল। 3 পুলিশ কর্মকর্তাকে 15 এপ্রিল হাজিরের নির্দেশ। ফরিদপুরের বাখুন্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাস খাদে, নিহত 7, আহত 30। এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত শীঘ্রই জানালেন ফারুকী। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।